নেতৃবর্গ যারা আজকে এখানে এসছেন আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের যে নির্বাচনী কর্মকাণ্ড আমরা শুরু করেছি তার পরিসমাপ্তি হবে 12ই ফেব্রুয়ারি 2026। আপনারা সবাই জানেন এই নির্বাচনটা এই কারণে ইম্পর্টেন্ট যে এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি এত বছর আন্দোলন করেছেন। আমাদের নেত্রী যিনি 30 তারিখে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন, তিনিও কিন্তু অনেক নির্বাচন বর্জন করেছেন, যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, ভোট দেওয়া যাবে না, এবং লেভেল এইসব কারণে 24 সালে নির্বাচন কিন্তু এবং না গিয়ে পুরো বিশ্বের কাছে প্রমাণ করে দেখিয়েছে আসলে নির্বাচনটা সুষ্ঠু। এবং দেরিত হল ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের ফলে শেখ হাসিনা ব্রিটিশ সরকারে পালিয়ে গেছে প্রথম হওয়ার পরে এখন কিন্তু দেরিত নির্বাচনটা হচ্ছে। আমরা সেটা বিশ্বাস করি এটি একটি সুষ্ঠু নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে এবং জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে বলেই মনে হচ্ছে। কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচুর মানুষকে দেখছি আগ্রহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমাদের বক্তৃতা শুনছে। তাদের মনে হচ্ছে যে ইতিমধ্যে নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখছি আমাদের ব্যাপারে, এবং তারা ভোট কেন্দ্র যাবে এতে কোনো সন্দেহ নেই। এখন আপনাদের প্রতি আমার নির্দেশ যে আপনারা অনেকে হয়তো মনে করছেন যে সকাল 8টা থেকে বিকাল 4টা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, মানে আধা ঘন্টা আগে দিয়েছে, আধা ঘন্টা পিছিয়ে দিয়েছে, তাতে কেউ বাদ না করে সবাই যেন ভোট দিতে পারে, এটা যেন আমাদের মনে থাকে। আর নির্বাচন শেখ হাসিনার কাছে একটা জিনিস আমার স্বীকৃতি, সেটা কি নির্বাচনের দিন খুব ইম্পর্টেন্ট। আপনি ক্যাম্পিং ট্যাম্পিং যাই করে যেদিন নির্বাচনটা হবে, আপনি সারা বছর কাজ করলেন, ইলেকশনের সময় কাজ করলেন, পারিবারিক ভোট চাইলেন, আপনাদের দলের কথা নিজের কথা করলেন, কিন্তু ইলেকশন ঠিকভাবে আপনি ওই ধান রোপণের সময় যা যা আছে সার দিলাম, পানি দিলাম, বীজ রোপণ করলাম, কিন্তু ফসলটা কেটে ঘরে আনতে পারলাম না, তখন তো ওই ধানের তো বরকত হবে না, আপনার কোনো এই পরিশ্রম অর্থ যে খরচ করলেন এর কোনো বিনিময় লাভ হলো না। অতএব আপনি সব পরিকল্পনা শেষে ইলেকশনের দিনের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ইলেকশনের দিন ভোট কেন্দ্রে যারা থাকবে, ইলেকশনের ভিতরে যারা পুলিং এজেন্ট থাকবে, এদের দায়িত্ব আরো গুরুত্বপূর্ণ। আপনারা থাকেন, কষ্ট করেন 4:30, তারপর রেজাল্টটা ভোটটা গুনে ঠিকঠাক মতো আইনা যখন আপনি দিতে পারবেন উপজেলা কিংবা আমাদের কাছে, তখন সেটা রেজাল্টটা হবে যে এখানে কোনো চালাকি হয় না, কাজটাকি হয়। কারণ আমরা অতীত দিনে দেখছি যে কত রকম চালাকি কাজটা, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, কত নতুন নতুন পন্থী করতেছে। এখন অনেক কিছু হয়তো অনেকের চিন্তা ভাবনা থাকে, কিন্তু যখন আপনার শক্তি থাকবে, আপনার দায়িত্বশীল লোক এটা তদারকি করবে, বাইরে আমাদের লোক থাকবে, তখন কিন্তু ওইসব কিছু করা যায় না। কারণ ওইসব করতে হলে প্রশাসনের সহায়তা লাগে। প্রশাসন আমার কাছে মনে হয় নিউট্রালি আছে, আর বাইরের শক্তি লাগে। প্রশাসন যখন সহযোগিতা করে তখন বাইরের শক্তি এমনি বেড়ে যায়। তাই এখন তো আমরা 17 বছর ধাক্কা খেয়ে আমাদেরও মনে অনেক শক্ত। এখন আমরাও নানা সব রকম প্রস্তুতি নিয়ে ইলেকশনের মাঠে আছি, এবং ইলেকশন রেজাল্ট না ঘোষণা পর্যন্ত আমরা বাড়ি ফিরেও যাব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি মনে করি যে এই ঢাকা 1900 বাংলাদেশে আমাদের সব জায়গায় মোটামুটি খবর ভালো। আমরা বিশ্বাস করি
আমরা মানে আত্মবিশ্বাসী এই কারণে যে আমাদের সকলের প্রিয় নেতা তিনি 17 বছর কষ্ট করেছে এই দলের কে মানে এত বছর জীবন বাজি রেখে হাল দলে দলটাকে রক্ষা করেছে। এই দলে কোনো নেতা কোনো অন্য দলে যায় নাই, তার পরিশ্রমের কারণে সে সব সময় এটা কন্টিনিউয়াস মনিটরিং করেছেন, আমাদের সাথে যোগাযোগ রেখেছে। সেই নেতা এখন দেশে, সে যেখানে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমাগম করছে। তাতে আমরা বুঝতে পারছি যে মানুষেরও আগ্রহ আছে তার প্রতি, এবং সে কে এই বিএনপি কান্ডারি, ধানের শীষের কান্ডারি। অতএব তার প্রতি আগ্রহ মানে বোঝাই যায় যে ভোটাররা তার দল, তার দলের প্রতি, ধানের শীষের প্রতিও মানুষের আগ্রহ কম। অতএব আমরা বিশ্বাস করি যে আমরা 12 তারিখে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে এবং সকলের পরিশ্রমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিবে এবং দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবে দেশ নায়ক তারেক রহমান। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আজকে আপনাদের প্রার্থী কথা শোনার পরে আপনারা কাল ক্ষেপণ না করে আপনারা কাজ চালিয়ে যান। আমাদের একটা কর্মসূচি আমরা 28 তারিখে দিয়েছি, সেখানে মানে 7, 8, 9 নম্বরে আমাদের কর্মসূচিটা আমার ফেসবুকে দিয়েছে। আমি খালি মানে কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা আছে। সকাল 10টায় আমি একটু অনেকে এটা ফেসবুক দেখেন সেই জন্য বলছি, রাজমহল বেসরকারি প্রাথমিক রাজাসন, 11টার সময় রাজাসন প্রাথমিক বিদ্যালয় মাঠ, 12টার সময় শাহবাগ ডকল মোড়া মাতৃকাকাম রোড, 2:30টার সময় মুজিবপুর চৌরাস্তা, 3:30টা বালু মাঠ ইনসাফের বাড়ি গ্যান্ডাম, 4:30টা মধ্যগান্ডা আইডিয়াল হাই স্কুল, বাদ মাটি ব্যাকডাউন, 7টার সময় বটতলা নামাইগান্ডা। আর 30 তারিখে আছে 4, 5, 6, এটা হলো 7, 8, 9। 30 তারিখ হলো 4, 5, 6 নামাবাজার মাদ্রাসা সকাল 10টায়, সিনেমাক্স বাজারের পাশে ভাগলপুর সকাল 11টায়, রাজাবাড়ি 3টায়, কর্ণপাড়া জামে মসজিদ 4টায়, বাদ মাটি গানগুলোনি মাদ্রাসা। আমাদের এইগুলো আমাদের ফেসবুকে দেওয়া আছে। আমি চাই যে এখানে যে যেখানে আছেন সেই ব্যক্তিগুলো সেখানে থাকবেন, আমরা যাতে ঠিক সময় আমাদের গণসংযোগ আর প্রফেশনালগুলো আমরা করতে পারি। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের বলে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের মধ্যে নির্বাচিত হয়ে এই এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজের ভবন এবং আমি যেগুলা ঘোষণা করেছি যে মাদক মুক্ত সমাজ চাই, আমি 100 দিনের একটা কর্মসূচি চিন্তা করেছি। আমাদের 1 নম্বর মাদক, 2 নম্বর এই যানজট, 3 নম্বর এই হকামুক্ত ফুটপাত, এখানে 1টা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার, 4টা লেয়ার, এগুলো নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে অনেক বদনাম হচ্ছে। মানবিক ব্যাপার থাকতে পারে, সেখানে একটা লাইন থাকে, এখানে একদম ফুটপাতে ভরে ভরে একদম রাস্তা পর্যন্ত চলে আসছে, যার জন্য এটা মানে এত মানবিক দেখতে গেলে মানুষের নিরাপত্তা বৃদ্ধি হচ্ছে। আর যদি মানবিকই ব্যাপার থাকে তাহলে ওইখান থেকে ডেলি চাঁদা নিচ্ছে কে? আবার সেই চাঁদা নিবে কেন? এদেরকে বলে দিতে হবে যে এখানে কেউ চাঁদা নেয় না, এটা এখানে এটা করবে, আমরা এই প্রশ্ন চালাতে হবে। এটা বিএনপি যারা দোষ করছে, কখনো কখনো বড় বড় নেতাদের নামে দোষ হচ্ছে, কখনো কখনো আমার দিকে আঙুল তুলতেছে, আমি সব জেনে শুনে যারা এগুলো সহ্য করছি, তাদেরকে আমিও ভাগ পাই কিনা। আর সর্বশেষ হলো আমরা এই যে বাড়ি করতে গেলে চাঁদা দিতে হবে, বাড়ি করতে গেলে ইট বালি সিমেন্টের ব্যবসা আমাদের দিতে হবে, এগুলো আমরা সারা আসলে দেখতে চাই না। আমাদের নেতা কর্মী অনুরোধ করবো, ভাই আমরা ভালো ব্যবসা করি, বাড়ি বাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ি বানাই, ওইসব জায়গায় আমরা যেন ইনভেস্ট না করি। অনেক মহল্লা এইসব কমপ্লেন আছে, আমি সেইসব মহল্লার নাম বলবো না, কিন্তু কোন বাজে ছেলে আমাদের নাম পাই আওয়ামী লীগের মতো তারা আমাদের বদনাম করে 5 বছরে আমাদের গায়ে চলে যাবে, আর 5 বছর পরে বিএনপি ক্ষমতা আসবে, ক্ষমতা আসবে, সেই সুযোগ নাই। প্রথম মাস থেকে এটা খেয়াল করবে এবং এইসব সমস্যার জন্য তারা ফোন করার দরকার নেই, আমাকে ফোন দেবেন, আমি আমার শক্তি দিয়ে এটা মোকাবেলা করবো। 01722222208 আমাদের ফোন দিয়ে
আমার এই চেহারা দেখে আপনারা বুঝতেছেন না, আমার চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু তখন দলের সুনামটাকেই লক্ষ্য করব। আমি আর কাউকে চিনি না, কে কার ছিলেন না। আমি যেগুলো বলে দিলাম এগুলো আপনারা সতর্ক থাকেন। ওই মনে ভাবতে পারেন পুরাত পাগল বাদ পায় না, নতুন পাগল বসে। কিন্তু যখন অ্যাকশন শুরু হবে, একজনকে ধরে আনবেন এবং তাকে যখন ছুটাইতে পারবো না আপনার নেতা, তখন বুঝবেন যে না, ওনার কথা এখন কাজ লাগবে। দলটাকে বাঁচাইতে হবে। এই 17 বছর আমরা সবাই কষ্ট করছি এবং জনগণ আমাদের দিকে তাকায় আছে। আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবার যদি দল দায়িত্ব পায় এবং ঠিকভাবে দেশ পরিচালনা না হয়, আমরা আরো অনেকে যদি ঠিকভাবে আমরা নেতৃত্ব না দেই, আপনি 100% শিওর করুন এর পরে 5 বছর কিন্তু বিএনপি আবারও ক্ষমতা থেকে বাইরে চলে যাবে। এবং এই মুহূর্তে বিএনপি বাইরে গেলে কে ক্ষমতা আসবে আপনারা ভালো জানেন। এবং তারা যদি ওই পক্ষ যদি ক্ষমতা আসে, আবার 15-20 বছরের জন্য দেশ কিন্তু অন্য দিকে চলে যাবে। অতএব দলটাকে বাঁচাইতে হবে। আমরা বিপদে না করি, 5 আগস্ট যেন বাংলাদেশে আর না করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন প্রোটোকল এখন বক্তব্য রাখবেন এখানে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাবু ভাই বলেছে তারা প্রোগ্রাম আছে, আধা ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। আমরা মূলত বাবু ভাই বক্তব্যই শোনার জন্য অপেক্ষা করছিলাম। তার বক্তব্য আমরা সবাই শুনেছি। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন 3 জন আমাদের মধ্যে থেকে। সময় স্বল্পতার কারণে সকলের নাম বলছি না, পদ বলছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বক্তব্য রাখবেন ঢাকা জেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার। আমরা ঢাকা জেলা ছাত্র দল গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমি নিজেও একটি বড় মামলার আসামি, নিরিবিলি। এখানে পিয়াস আছে, সোহাগ আছে, আরো আসামি। আমরা একটা বছর মানে 1 জুলাই থেকে আরেক জুলাই বাসায় যেতে পারিনি। তো সামনের যে নির্বাচন ত্রয়োদশ, আমাদের ঢাকা 19-এ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা দেখতে চাই সারা বাংলাদেশের বিপুল ভোটে বিজয়ী করে। আমরা তাহলে গর্ব করে বলতে পারি যে আমাদের এমপি সাহেব আমাদের সব থেকে বেশি ভোট পেয়ে সংসদে আছে। আমাদের আকাঙ্ক্ষা করতে পারি। তো আমাদের দিক নির্দেশনা দিবে সিনিয়ররা, বাবু ভাই বলবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি আমার এই কথা বলে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা কোর্টের এপিপি, বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই আমরা যে মঞ্চে এই সভার প্রধান অতিথি, যিনি ঢাকা 19 আসনে সাভার আশুলিয়া আসন থেকে কান্ডারি হিসেবে আমাদের মনোনয়ন ব্যক্তি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, এবং আরো উপস্থিত আছেন আমাদের আমি যার হাত ধরে রাজনীতিতে আসছি, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি জনাব রাশেদুল হাসান রাশেদ, এবং অন্যান্য বিভিন্ন ইউনিটের বিএনপি, ছাত্রদল, যুবদল, ওলামা দল এবং পতাকা, সিএনজি, উপ পরিষদ, অনেক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ইউনিটের। সকলকে আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে বাবু ভাইয়ের কথা শুনলাম, আগেও অনেকবার শুনেছি, শোনার সৌভাগ্য হয়েছে। আমরা যে কথাটা বলেছে, আমরা বেশি কথা না বলে বেশি কাজ করতে চাই, এবং সেই কাজগুলি জনসাধারণ বান্ধব যাতে হয়। মানুষ যাতে নাকি আমাদের আল্লাহ যদি দয়া করে, আমরা যদি বিএনপি যদি সরকারের দায়িত্ব পালন করে, তাহলে দেখা যাবে আমরা এমন ভাবে কাজ করব, মানুষ যেন 5 বছর আমাদের কাজে সন্তুষ্ট হয়ে আমাদেরকে আবার আমাদের জন্য ভোট না চাইতে আমাদের জন্য মানুষ যেন পাগল থাকে। এবং সেই সাথে আমি এটাও বলবো যে আশা করি আমরা
যারা এখানে আছি, আমরা রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে যারা আছি, সকলে মিলে যার যার ইউনিটে, যার যার এলাকায় প্রত্যেকে নির্বাচন কমিটিগুলো হচ্ছে, সেই কমিটিতে অংশগ্রহণ করব এবং নির্বাচনের দিন থেকে শুরু করে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত এবং বাবু যেটা বলছে ভোট গণনা শেষ পর্যন্ত আমরা সকলে যার যার কেন্দ্রে স্ব অবস্থান থেকে আমাদের অবস্থান পরীক্ষিত দেখাবো যে আমরা যেন সর্বশক্তি দিয়ে ওই দিন যেন নির্বাচন ক্যাম্পে থাকতে পারি এবং আমরা ধানের শীষে বিজয় সেটা যেন বিপুল ভোটে বিপুল ব্যবধানে সবার ঢাকা বাংলাদেশ 300 আসনের মধ্যে বিপুল ব্যবধানে আমরা যেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নির্বাচিত করে জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি। এই এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, পৌরসভা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাভার পৌরসভা বিএনপি নেতা হাসিবুর রহমান খান। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ঢাকা 19 আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর আমার বড় ভাই, আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা, সাভারের সবচেয়ে জনপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে আমার পক্ষ থেকে কিছু কথা আমি বলবো। আমি অনুরোধ করবো আমার ভাই অবশ্যই আমার কথাটি একটু ধৈর্য সহকারে শুনবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের নির্বাচন, এই নির্বাচনে আমাদের সবচাইতে প্রধান এবং গুরু দায়িত্ব হচ্ছে ভোটার উপস্থিতি, কেন্দ্রে উপস্থিত করা আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমি আমার নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে বলবো, যত মত বিনিময় সভাই করেন সকলকে এই বিষয়ে যদি একটু আপনি আগ্রহ সৃষ্টি করান, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে হয় ভোটার উপস্থিতি ঘটানো আমাদের পক্ষে সম্ভব হবে। আর আমরা যত ভোটার উপস্থিতি বাড়াতে পারবো, আমাদের ব্যবধানটাও অনেক বেশি বাড়বে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আরেকটি জিনিস বলবো, আমি কিন্তু বাবু ভাইয়ের কিন্তু আজকে কিন্তু নতুন কর্মী না। আমি 1997 সাল থেকে কিন্তু সর্বপ্রথম বাবু ভাইয়ের সাথে রাজনীতি শুরু করেছি। 2001 সালে আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত, নয়ারহাট থেকে ওইদিকে ঠাকুরটা পর্যন্ত আমার মনে হয় পুরো 1 মাসের মধ্যে যত পোস্টার লাগানো হয়েছে, আমাদের একটা টিম ছিল বাবু ভাইয়ের নেতৃত্বে। আমরা সেই টিম সারা সাভারে আমরা পোস্টার লাগিয়েছি। তো যাই হোক, এখন এই সমস্ত পূর্বের কথা বলার সময় না, সামনে আমাদের নির্বাচন, আমাদের অনেক কাজ বাকি আছে। আরেকটি জিনিস আমি বলবো, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের ঢাকা 19 আসনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে মূল্যায়ন করেছে। আমরাও বাবু ভাইয়ের কাছে একটি জিনিস অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে, বাবু ভাই আপনি মূল্যায়িত হয়েছেন দল থেকে, আপনার কাছে অনুরোধ, এই সাভারের বিএনপি করতে গিয়ে, অঙ্গ সংগঠন করতে গিয়ে যে সমস্ত নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত নেতাকর্মীদেরকে আপনি চিহ্নিত করে সকলকে দলের সাথে সম্পৃক্ত রেখে, সকলকে আপনার পাশে রেখে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনি পরিচালিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সবার সামনে বাবু ভাইয়ের অনুমতি ক্রমে আমি এখানে আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার নেতা জনাব রাশেদুল হাসান রাশেদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা 19 সাভার আশুলিয়ার সাবেক এমপি এবং যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে তুলে দিয়েছেন, ধানের শীষের কান্ডারি
শ্রদ্ধাভাজন নেতা জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি সবার নাম বলছি না। সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, আজকে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। বাবু ভাই প্রথমেই বক্তব্য দিয়ে দিয়েছে। আমরা সেই বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনেছি। বাবু ভাই যে কথাগুলো বলেছেন, আমরা তার কথার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এই ঢাকা 19 সাভার আশুলিয়া থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বিএনপির বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমি আমাদের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে উদ্দেশ্য করে এই কথাটি বলবো যে আমাদের দলের চেয়ারম্যান যিনি বলেছেন যে একটি দল, আমি নাম উল্লেখ করবো না, একটি দল বলেছে যে ফজরের নামাজের পরেই তারা সেন্টারে চলে যাবে। আমি মনে করি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আমাদের দলের চেয়ারম্যান যিনি বলেছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা কেন্দ্রে চলে যাব। আমরা কেন্দ্রে গিয়ে আজকে দল বাবু ভাইকে যোগ্য মনে করেছে, নমিনেশন দিয়েছে এবং তার আমরা যেহেতু দলকে ভালোবাসি, দল করি, সেহেতু আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকের যার যার অবস্থান থেকে ধানের শীষের জন্য, বিএনপির জন্য, বাবু ভাইয়ের জন্য কাজ করা। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাবু ভাইয়ের দিক নির্দেশনা মোতাবেক কাজ করব। এবং বাবু ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছিল গত 2 দিন আগে। তখন কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে ভাই আমাদের যে যে এলাকায় আছে, তাদের যে সেন্টারে যে আছে, তারা প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী যেন সেন্টার কমিটি এবং এলাকায় প্রচারণার ব্যাপার, এজেন্টের ব্যাপার, ভোটার আনার ব্যাপার, ভোট দেওয়ার ব্যাপার, সমস্ত কিছুতে যাতে ভূমিকা রাখতে পারে। এবং বাবু ভাই আমাকে বলেছিল যে তিনি সেগুলো ব্যবস্থা করে দিবেন, যারা যেখানে কাজ করতে পারে সেখানে সেটা ব্যবস্থা নেবেন। আমি এই অনুরোধটা আবার বাবু ভাইকে রাখবো যে অবশ্যই আমরা আমাদের সাথে যারা আছে প্রত্যেকেই যেন কাজ করার সুযোগ পায়। এবং অলরেডি আমরা বাবু ভাই নমিনেশন চূড়ান্ত করার পরে টপ ক্লাস পার্টি সেন্টারে একটি সমাবেশ করেছিলাম। সেখানে আমরা সকলকে বলেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির জন্য, বিএনপি প্রার্থীর জন্য, বাবু ভাইয়ের জন্য কাজ করব এবং সেটি আমরা অলরেডি করছি। এখন আমাদের পুরাদমে এই 12 তারিখ পর্যন্ত সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং আমাদের বাবু ভাই এমপি তো ইনশাল্লাহ হবেন, পাস তো করবেন, কিন্তু আমাদের ভোটের ব্যবধান বাড়াতে হবে। এই ভোটের ব্যবধান বাড়ানোর জন্য প্রত্যেককে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবাই আমরা বিপুল ভোটের ব্যবধানে আগামী 12 তারিখে বলবাকে বিজয়ী করবো এই আশাবাদ ব্যক্ত করে বাবু ভাই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন এবং যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমি পৌর বিএনপির সাথে অসম্ভব কিছু বলার জন্য আজকে অনুষ্ঠানের শেষ বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ নির্বাচনে যাকে ধানের শীষ নিরাপদ মনে করে প্রয়াত বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক এবং আমাদের আরেকজন অভিভাবক বিএনপি চেয়ারম্যান
তারেক রহমান সাহেব যার হাতে ধানের শীষ নিরাপদ মনে করে ঢাকা 19-এ পাঠিয়েছেন আপনাদের কাছে, আপনাদের হৃদয় স্পর্শ করার জন্য যে নেতাকে পাঠিয়েছেন, আমাদের সেই মহান নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমন্ত্রণে আজকে আপনারা যে সমস্ত নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত, সাবেক ছাত্র নেতা, ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে আজকে আপনারা অনেক নেতৃবৃন্দ, যে মন্ত্রীকে আমরা দীর্ঘদিন যাবৎ চিনি, অনেক পুরখা নেতা আপনারা এখানে উপস্থিত। আজকে রাশেদুল হাসান বক্তব্য দিয়েছেন, আমার নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যাদের দেখতে পাচ্ছি তারা দীর্ঘদিন যাবৎ বিএনপিকে লালন করেন, বিএনপিকে বুকে ধারণ করেন, কিন্তু 12 তারিখের নির্বাচনে সাভার পৌরসভায় 73টি ভোট কেন্দ্র, ঢাকা 19-এ 275টি ভোট কেন্দ্র। আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা কেউ 12 তারিখের নির্বাচনে কেউ কেন্দ্রীয় নেতা আমরা হব না, আপনারা হয়েন না। যার যার কেন্দ্রের নেতা হয়েন, আপনার নিজের কেন্দ্রে ধানের শীষ কয়টা ভোট পাইল, কত ভোটের ব্যবধানে আপনি ধানের শীষকে জিতা পারতে পারলেন, এটা হলে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি বক্তব্যের শেষ প্রান্তে গিয়ে বলবো, গত 4 দিন আগে আমাদের তমিজ ভাই এখানে এসেছিলেন একটি মত বিনিময় সভায়, তাকে আমি আনতে গিয়েছিলাম আমার নেতার নির্দেশে। ওখানে একটি কর্মী সভায় আমি বক্তব্য দিয়েছিলাম। প্রতিপক্ষে একজন বিএনপি নেতার সাথে দেখা হলো। সেই নেতা বলেন, আমি তো বিএনপি নিবেদিত প্রাণ, কিন্তু ধানের শীষে নির্বাচন করতেছি না। কেন? তমিজ ভাইয়ের সাথে আমার অভিমান। তখন আমি তাকে বললাম, হোয়াট ডু মিন বাই অভিমান, মানে হোয়াট ডু মিন বাই নিবেদিত প্রাণ? তুমি যে বললা তুমি নিবেদিত প্রাণ দলের, অথচ তুমি ধানের শীষে নির্বাচন করতেছো না ভাই। তোমার ব্যাপারটা হলো এরকম যে কোন এক ব্যক্তি বলছিল, স্যার আমি তো আপনার নাইট গার্ড, আমি কালকে রাতে স্বপ্ন দেখি আপনি হজে গেছেন, নবীজির সাথে এক জামাতে নামাজ পড়তেছেন, নবীজি ইমাম, আপনি মুসল্লি। বলো সুবহানাল্লাহ, এত ভালো স্বপ্ন দেখলাম। ম্যানেজার, ওর বেতন কত? বলে 10,000 টাকা। ওরে 20,000 টাকা দিয়ে দাও। 20,000 টাকা দেওয়ার পরে বললো, বাবা কালকে থেকে তুমি আর আমার কাজে আইসো না। ভালো স্বপ্ন দেখলে অনেক সময় চাকরি চলে যায়। কারণ কি ভাই? তার অপরাধ কি ছিল? সে ছিল নাইট গার্ড, রাতের দায়িত্ব অবহেলা করে সে ঘুমাইছে, এর জন্য সে স্বপ্ন দেখছে, এই কারণে তার চাকরি চলে গেছে। ভালো স্বপ্ন দেখলে চাকরি চলে যায়। আজকে আমি নিবেদিত প্রাণ, অথচ ধানের শীষে নির্বাচন করলাম না। আমার কেন্দ্রে বিএনপি রেজাল্ট খারাপ করলো, ধানের শীষ রেজাল্ট খারাপ করলো। রেজাল্ট পাওয়ার পরে আপনাদের সবার চোখের পানি পড়বে, নিজের বিবেক দংশন করবে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। তাই আমি আপনাদের বিএনপির নেতা কর্মী যারা এখানে আসছেন, পুরখা দলের নিবেদিত প্রাণ আপনারা, যদি দলের নিবেদিত প্রাণ না হইতেন, তাহলে আজকে ধানের শীষের প্রার্থী আমাদের নেতা হেভিলেনের বাসিওয়ালা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের আমন্ত্রণে, রাশেদুল হাসানের আমন্ত্রণে, আপনাদের বিবেকের তাড়নায় আপনারা কিন্তু এখানে এই মিটিং আসতেন না। আমি চাই আপনারা যার যার এলাকায় অবিসংগঠিত নেতা হবেন, যোগ্যতা স্বাক্ষর রাখবেন, ধানের শীষকে আপনার কেন্দ্রে বিপুল করে জয়লাভ করে সেই দিন আপনারা সাভার উপজেলায় চলে আসবেন। আপনাদের সেই ব্যালট পেপারে কত ভোট পাইলেন সেই দিন বিজয় মিছিল আবার দেখা হবে। সেই দিন আপনাদের সাথে স্লোগানের ভাষায় কথা হবে এবং আগামী দিনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্বাচন পরবর্তী বিজয় মিছিলের পরে সম্বোধনায় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। আমি রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে আপনারা যারা আজকে এখানে এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখন থেকে আমরা যেন যার যা এলাকার মহল্লা কেন্দ্রে জীবন বাজি রেখে কাজ করি এবং যেসব কর্মসূচি দেওয়া হবে একদম সব অফিসিয়ালি থাকবে, ফেসবুকে থাকবে। আপনাদের সাথে ওই জায়গায়, ওই স্পটে, ওই কেন্দ্রে আপনাদের সাথে এখন থেকে দেখা হবে। কোনো কিছু আমার মোবাইল নাম্বার খোলা, আমার বাসা আছে। সাধারণত আমি সন্ধ্যা পরে 7টার পরে সব প্রোগ্রাম শেষ করে 7টার পরে আমি বাসায় থাকার চেষ্টা করবো। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে
রাশেদকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামী পথে।